বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে তৃতীয় পর্ব, রাশিয়ান সাম্রাজ্যবাদ ও আলাস্কা ক্রয়। রাশেদ, আমি যখন বলি আমেরিকার প্রতিবেশী দেশ হচ্ছে রাশিয়া, তখন কিছু লোকজন অবিশ্বাসের চোখে তাকায়। তারা আসলে বিশ্বাসই করতে পারে না, কিন্তু পৃথিবী গুল, এই ধারণাটা মনে রাখলেই ঝামেলাটা মিটে যায়। রাশিয়া এত বড় একটা দেশ, এটা পৃথিবীকে বাড়তে বাড়তে সাইবেরিয়া পার হয়ে আবার পশ্চিমে গিয়ে মিশেছে আমেরিকার সীমানা বরাবর। রাশেদ বলল, আমিও অবশ্য তোমার কাছ থেকে প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে রাশিয়ার সাথে আমেরিকার সীমান্ত আছে। পরে তো জানলাম রাশিয়া এশিয়ার অংশ শেষ হওয়ার পর বেরিং প্রণালীর অপর পারে আমেরিকা। ঠিক তাই, বেরিং প্রণালীর অপর পারে আমেরিকান রাজ্য আলাস্কা। আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। রাশিয়া কেন আলাস্কা বিক্রি করে দিল, এর পুরো পটভূমি আমাদের এখন জানতে হবে। রাশেদ, তুমি আমেরিকার মাটিতে ব্রিটিশ, ফরাসি, স্প্যানিশ এবং ডাচ সাম্রাজ্যবাদীদের ইতিহাস শুনেছ। এবার শুনে রাখো রাশিয়ান সাম্রাজ্যবাদের কথা। আমেরিকার মাটিতে রাশিয়ানদের প্রথম আগমন ঘটে ১৬৩৯ সালে। রাশিয়ানদের পথটা ছিল ইউরোপীয়দের তুলনায় অত্যন্ত কষ্টকর। প্রবল ঠান্ডা, তুষার ঝড়কে উপেক্ষা করে প্রশান্ত মহাসাগর পার হয়ে পশ্চিম দিক দিয়ে আমেরিকা ভূখণ্ডে পা রেখেছিল রাশিয়ানরা। রাশিয়ার সাম্রাজ্যবাদী শাসক পিটার দ্য গ্রেট আমেরিকা অভিমুখে কলোনি তৈরি করার ঘোষণা দেন। সেই প্রচেষ্টা স্বরূপ ১৭৪১ সালে আবিষ্কৃত হয় আলাস্কা রাজ্য। ১৭৯৭ সালে গড়ে ওঠে রাশিয়া আমেরিকান কোম্পানি। তারপর রাশিয়ানরা আরও ভিতরে ক্যালিফোর্নিয়া অবধি ছোট ছোট বসতি গড়ে তোলে। কিন্তু বিপত্তিটা বাঁধল অন্যত্র। রাশিয়ানরা দেখল এত তুষার শুভ্র ও কষ্টকর রাস্তা পার হয়ে আমেরিকায় কলোনি করে আদতে তাদের কোনো লাভ হচ্ছে না। দিনে দিনে লোকসানের খাতা ভারী হয়ে যাচ্ছে রাশিয়ান আমেরিকান কোম্পানির। ১৮৪২ সালে কোম্পানির বিলুপ্তি ঘটে। আমেরিকাকে কেন্দ্র করে সমস্ত ব্যবসা বাণিজ্য ঘটানোর উদ্যোগ নিল রাশিয়ানরা। আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে রাশিয়ানদের আর কোনো চিহ্নই রইল না। সর্বশেষ ১৮৬৭ সালে আলাস্কা রাজ্যটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে রাশিয়া পালালো। গৃহযুদ্ধ ও মহান নেতা আব্রাহাম লিঙ্কন। আমেরিকার গৃহযুদ্ধ কেবলমাত্র দাস প্রথার অবসানকে কেন্দ্র করেই কিন্তু ঘটেনি। অনেকে ব্যাপারটাকে তাই মনে করে। অনেক কারণ জড়িত। দাসত্ব অনেক কারণগুলোর মধ্যে একটি। আমেরিকার দক্ষিণের রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের অধিক ক্ষমতা পছন্দ করত না। আবার উত্তরের রাজ্যগুলো শক্তিশালী কেন্দ্রীয় সরকার চাইত। দক্ষিণের রাজ্যগুলো কৃষিকাজের জন্য দাসদের উপর প্রায় পুরো নির্ভরশীল হয়েছিল। তাই তারা দাস প্রথার উচ্ছেদ চাইত না। উত্তরের রাজ্যগুলো ছিল ঠিক তার উল্টো। মনে রাখতে হবে, আমেরিকার সংবিধান মানবাধিকারের গুরুত্বপূর্ণ একটা দলিল। সংবিধান প্রণেতারা সব মানুষকে সমান ভাবতেন, কিন্তু এটা তো একটা বিরাট স্ববিরোধী ব্যাপার হয়ে গেল যে সব মানুষ সমান, আবার সমাজে উৎকট দাসপ্রথা বিদ্যমান। সাউথ ক্যারোলাইনা রাজ্যটি ছিল শয়তানের হাড্ডি। তারা কেন্দ্রীয় সরকার মানবে না বলে ঘোষণা দিল। শুধু তাই নয়, নিজেদেরকে সার্বভৌম দেশ বলে প্রচার করল। তাদের সাথে যোগ দিল আরও ৬টি রাজ্য। অন্যায় বেশি বেড়ে গেলেই বোধহয় বিপ্লবী সৃষ্টি হয়। রিপাবলিকান দল থেকে মনোনীত হয়ে ১৮৬০ সালে প্রেসিডেন্ট হন আমেরিকার ইতিহাসের সবচেয়ে মহৎপ্রাণ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন গেটিসবার্গ বক্তৃতার জন্য। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ২ মিনিট স্থায়ী ২৭২ শব্দের ভাষণ দেন তিনি। এ বছরেরই জানুয়ারি মাসের ১ তারিখ কার্যকর হয় দাস প্রথা বিলোপ আইন। প্রায় ৩৫ লক্ষ আফ্রিকান দাস লিঙ্কনের এই মহতী উদ্যোগের ফলে মুক্ত মানবে পরিণত হয়। তবে এজন্য লিঙ্কনকে প্রাণও দিতে হয়। ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ফোর্ড থিয়েটারে নাটক দেখার কালে ঘাতকের হাতে নিহত হন তিনি। ১৮৯৮ সালে স্পেনের সাথে যুদ্ধ এবং পরাশক্তি হয়ে ওঠা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ কিউবাকে নিয়ে পুরো পৃথিবীর বাম রাজনীতিবিদদের মনে রোমান্টিসিজমের কোনো অন্ত নেই। মার্ক্সবাদ লেনিনবাদের পূজারীদের চোখে কিউবা সাক্ষাৎ স্বর্গ। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো বামদের কাছে স্বর্গ থেকে নেমে আসা এক দেবদূত।
সেসব বিষয়ে আমি গল্পে গল্পে বিংশ শতাব্দী বইতে উল্লেখ করব। বিশেষত মুসলিম জেহাদিদের গ্রেফতার করে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারটির অবস্থানের জন্য কিউবা বিখ্যাত। আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে বর্তমান কিউবার অবস্থান। প্রায় ১০ লক্ষ স্প্যানিশ জনগোষ্ঠী কিউবাতে বসতি স্থাপন করেছে। মেক্সিকোর মতো কিউবাও হয়ে উঠেছিল স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। স্পেনের অধীনে প্রায় ৪০০ বছর একটি পরাধীন দেশ হিসেবে শাসিত হয় কিউবা। দাস ব্যবসার এক জঘন্য স্থান ছিল কিউবা। অবশ্য পুরো আমেরিকা মহাদেশেই তো আফ্রিকা থেকে কালো মানুষকে ধরে নিয়ে দাস বানানোর কাজ করেছে ইউরোপীয়রা। চিনি শিল্পের জন্য কিউবা খুব বিখ্যাত। ১৮৪০ সালে দেখা যায় প্রায় ৪,৩০,০০০ দাস চিনি উৎপাদনে জড়িত ছিল। ১৮৩০ সালের দিকে আমেরিকার ভূখণ্ড থেকে অনেক দেশ স্বাধীনতা অর্জন করলেও কিউবাতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ স্পর্শ করেনি। দাসদেরকে অমানসিক নির্যাতন চালিয়ে গড়ে ওঠা ধনিক শ্রেণীদের কেউ কেউ আমেরিকার সাথেও যুক্ত হইতে চাইল। কিন্তু আমেরিকার মাটি থেকে ১৮৬৩ সালে দাস প্রথা নির্মূল হলে সে সম্ভাবনা তিরোহিত হয়। ১৮৬৮ সাল থেকে কিউবাতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। প্রায় ১০ বছর ব্যাপী চলা যুদ্ধে কোনো ফল আসেনি। ২ লক্ষ লোক মারা যায় এই ১০ বছরের যুদ্ধে। কিউবার অর্থনীতি একেবারে ধসে পড়ে। এই ঘটনায় আমেরিকা কিউবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিউবাতে প্রচুর টাকা বিনিয়োগ করে কিউবার চিনি ও তামাক শিল্প বাঁচিয়ে তোলে আমেরিকানরা। সে তুলনায় শাসক হয়েও স্পেন কিছুই করতে পারেনি। এবার স্পেন ক্ষিপ্ত হয়ে ১৮৯৪ সালে কিউবা এবং আমেরিকার মধ্যে সংগঠিত বাণিজ্য চুক্তি বাতিল করে। স্পেনের এই পদক্ষেপে আমেরিকা ও কিউবা উভয় অসন্তুষ্ট হয়। কিউবানরা অস্ত্র হাতে তুলে নেয় স্পেনের বিরুদ্ধে। আমেরিকাও এই যুদ্ধে জড়ানোর অজুহাত খুঁজতে থাকে। একটি মার্কিন রণতরী রহস্যময় ডুবে যাওয়াকে কেন্দ্র করে আমেরিকা ১৮৯৮ সালে স্পেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসে এটা স্প্যানিশ আমেরিকান যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে পরাজিত হয়ে স্পেন কিউবা ছেড়ে চলে যায় ১৮৯৮ সালের ডিসেম্বরে। আমেরিকান বাহিনী ৩ বছর কিউবাতে অবস্থান করে। নতুন সংবিধান রচিত হয়। ১৯০২ সালের মে মাসের ২০ তারিখ স্বাধীন দেশ হিসেবে কিউবার আত্মপ্রকাশ ঘটে। আর স্পেনকে পরাজিত করে আমেরিকা সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানুষ প্রথমবারের মতো বুঝতে পারল আটলান্টিকের ওপারে ক্ষমতার নতুন বরকেন্দ্র সৃষ্টি হয়েছে। আমেরিকা আর বিশ্ব রাজনীতি থেকে নিরপেক্ষ থাকলো না। আমেরিকান জনগণের মনে অনুভূতি তৈরি হলো তারাও পৃথিবীতে মাস্তানি করতে পারে। আমেরিকানদের সেই মাস্তানি আজ অবধি চলছে। দুইটি বিশ্বযুদ্ধে আমেরিকা ভালোভাবেই জড়িয়ে পড়ে। আমেরিকার নির্বাচন নিয়ে অল্প আলাপ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোট দ্বারা হয় না আমাদের মতো। প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে ইলেকটোরাল ভোট নির্ধারিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা ৫৩৮ এবং প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ২৭০টি ভোট প্রয়োজন। প্রতিটি অঙ্গরাজ্যে ২ জন করে সিনেটর থাকেন। সেহেতু ৫০টি অঙ্গরাজ্যে মোট সিনেটর ১০০ জন। দেখো রাশেদ, বর্তমান আমেরিকায় যে দ্বিদলীয় রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান, শুরুতে কিন্তু এরকম মোটেও ছিল না। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। টানা ২ মেয়াদ ক্ষমতায় থাকার পর তিনি নিজেই সরে দাঁড়ালেন। ঠিক তখন ক্ষমতার কাছাকাছি থাকা লোকজনের মাঝে বিভিন্ন ব্যাপারে কিছু মতভেদ দেখা দেয়। অন্যান্য দেশের মতো খুনোখুনি মারামারিও হয়নি। ২টি দলের আবির্ভাব হয় খুব স্বাভাবিকভাবে। তবে বর্তমানে যে ২টি দল আছে, শুরুতে এ নামে ২টি দল ছিল না। তোমার এমসিকিউ পরীক্ষার জন্য মনে রাখো, রিপাবলিকান দলের প্রতীক হচ্ছে হাতি আর ডেমোক্র্যাট দলের প্রতীক হচ্ছে গাধা। জর্জ ওয়াশিংটনের মন্ত্রিসভার সদস্য আলেকজান্ডার হ্যামিল্টন শক্তিশালী কেন্দ্রীয় সরকার চাইতেন। তারা গঠন করলেন দ্য ফেডারেল পার্টি। এটা আমেরিকার প্রথম রাজনৈতিক দলও বটে। জর্জ ওয়াশিংটন ফেডারেলিস্টদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। অবশ্য তিনি ছিলেন দলমতের ঊর্ধ্বে। তার ২ মেয়াদের পর ১৭৯৬ সালে জন অ্যাডামস হলেন ফেডারেল দল থেকে নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট। রাশেদ জিজ্ঞেস করল, আমার প্রশ্ন হলো, কই গেল সেদিনের ফেডারেল দল? আজ তো এগুলো নাম শুনি না। সোহান বলল, ঠিক, ফেডারেল দল পরবর্তীতে বিলুপ্ত হয়ে অন্য নামে রূপ নেয়। মনে রেখো রাশেদ, হ্যামিল্টন বিরোধীরাও
একটা দল ঘোষণা করল। তাদের দলের নাম হলো ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি। এই দলের প্রধান ছিলেন থমাস জেফারসন। তিনি ছিলেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট। ফেডারেল দলের জন অ্যাডামসকে হারিয়ে তিনি 1801 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখানে আরেকটা খুচরো তথ্য তোমার জানা থাকা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন কিন্তু হচ্ছে হোয়াইট হাউস, কিন্তু প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কিন্তু হোয়াইট হাউসে বাস করেননি। ওয়াশিংটন হোয়াইট হাউসের কাজ শুরু করেছিলেন, তবে 8 বছর কাজ চলার পর এটা উদ্বোধন করেন দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস 1800 সালে। তাই এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট হলো জন অ্যাডামস। আমেরিকার কোনো প্রেসিডেন্ট টানা 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। একমাত্র ব্যতিক্রম ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তিনি একটানা 12 বছর প্রেসিডেন্ট পদে ছিলেন। আলোকোজ্জ্বল গ্রিক সভ্যতার ইতিহাস। সোহান তার বয়ান শুরু করল। দেখো রাশেদ, ইউরোপের ইতিহাসের ক্ষেত্র অনেক বিশাল। আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি তোমাকে কতটুকু সংক্ষেপে বলবো। তুমি বুঝতে পারবে, আবার তোমার সিলেবাসের জন্য কাজে দিবে। তবে আমি আশাবাদী শেষ পর্যন্ত বোধহয় আমি পারবো। এত ঘটনার গণঘটা ইউরোপের ইতিহাসকে ঘিরে যে ঘটনাগুলো সংক্ষেপে বর্ণনা করা মুশকিল। ইউরোপের আলোচনা করার ক্ষেত্রে তোমাকে ভূমধ্যসাগর সম্পর্কে একটু বয়ান দেই। পৃথিবীর বিগত 2500 বছরের ইতিহাস আলোচনা করলে দেখা যায় ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতেই গড়ে উঠেছে একটার পর একটা সভ্যতা। তারাই হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতির নিয়ন্তা। কোনো সভ্যতা ভূমধ্যসাগরের তীরবর্তী না হলেও তাদের দূরত্ব ভূমধ্যসাগর থেকে খুব বেশি দূরেও ছিল না। যেমন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা ভূমধ্যসাগর তীরবর্তী সভ্যতা। পার্সিক সভ্যতা ভূমধ্যসাগর থেকে খুব বেশি দূরে নয়। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত সভ্যতা ভূমধ্যসাগরের আশেপাশে অবস্থিত। আরেকটা কথা জেনে রেখো, ভূমধ্যসাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত। বর্তমানে গ্রিস দেশ হচ্ছে তুলনামূলক গরিব একটা দেশ। কেউ কেউ কৌতুক করেও বলেন গ্রিকদের সাথে হাত মেলালেও ঝামেলা, এরা নোংরা। কিন্তু তুমি কি জানো, ইউরোপের ইতিহাস নিয়ে কথা বলা শুরু করলে অবনত মস্তকে আগে গ্রিকদের কথা বলতে হবে। গ্রিকদের আগে যতগুলো সভ্যতা ছিল সবই ছিল নদী অববাহিকার তীরে, কিন্তু গ্রিকদের সভ্যতা ছিল সাগর কেন্দ্রিক। তিনটি সাগর বিধৌত ছিল গ্রিক সভ্যতা। এজিয়ান সাগর, এড্রিয়াটিক সাগর ও ভূমধ্যসাগরকে ঘিরে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। আজকের পশ্চিমা সভ্যতার শুরু হচ্ছে গ্রিক সভ্যতা। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পথিকৃৎ হচ্ছে গ্রিক সভ্যতা। কি না করেছে তারা! আধুনিক বিজ্ঞান, সাহিত্য ও দর্শনের জন্ম দিয়েছে তারা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করার জন্য গ্রিকদের চিন্তা চেতনার কাছেই হাত পাততে হবে সারা পৃথিবীকে। শিল্পকলা ও স্থাপত্যবিদ্যার সূচনা করেছে তারা। রাশেদ জিজ্ঞেস করল, তোমার এত সব জ্ঞানী আলাপের ভিড়ে আমি একটি প্রশ্ন করতে চাই। গ্রিকদের ধর্ম কি ছিল? আধুনিক কোনো ধর্মে তাদের নাম শুনিনি বলে তোমাকে জিজ্ঞেস করলাম। ভালো কথা রাশেদ মিয়া, গ্রিক সভ্যতাটা গড়ে উঠেছিল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মের আরও অন্তত 500 বছর আগে। ইসলাম ধর্মের আবির্ভাবের অন্তত 1100 বছর পূর্বে। তাই খ্রিস্টান আর ইসলাম ধর্মের অনুসারী হওয়ার কোনো সুযোগ ছিল না। আর তৎকালীন পৃথিবীর অন্য একটা একেশ্বরবাদী ধর্ম ইহুদি ধর্ম গ্রিসে যেতে পারেনি। গ্রিকরা ছিল মূলত বহু দেবদেবীর উপাসক। বহু দেবতায় ভরপুর ছিল গ্রিকদের ধর্মবিশ্বাস। গ্রিকদের দেবতাদের নামগুলিও একটু শুনে রাখো। আফ্রোদিতি, ভালোবাসা, প্রেম ও সৌন্দর্যের দেবী। এথেনা, জ্ঞান ও প্রজ্ঞার দেবী। জিউস, দেবতাদের রাজা। এরকম আরও অনেক দেবতাদের পূজা করত গ্রিকরা। রাশেদ বলল, আজ যদি পরীক্ষার সিলেবাসের দিকে মনোযোগ দিতে না হতো তাহলে তোমার সাথে গ্রিক জ্ঞান বিজ্ঞানের সৌন্দর্য নিয়ে দিনের পর দিন আলাপ করতাম। বুঝতে চাইতাম কি এক জাদু মন্ত্র বলে প্রাচীন গ্রিসের লোকজন জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে। কিন্তু এই মুহূর্তে সময় যে নেই। সোহান বলল, আমরা চেষ্টা করব গ্রিকদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার, যাতে তোমার চিন্তা শক্তি প্রসারিত হয়। আর এমসিকিউ পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাকে সমস্যায় পড়তে হবে না।
গ্রিকদের সম্পর্কে প্রথম পাঠ। মাইসিনিয়ান গ্রিক। শোনো রাশেদ, গ্রিক ভূখণ্ডের মানুষের কথা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই মাইসিনিয়ান গ্রিক নিয়ে কিছু কথা বলতে হবে। সেটা খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কালের ঘটনা। তার আগে কিভাবে গ্রিসে জনবসতি স্থাপিত হলো, কারা গ্রিসের আদি বাসিন্দা, এসব নিয়ে অনেক গবেষণাধর্মী লেখা আছে। আমাদের দরকার নাই এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করা। শুধু এতটুকুই মনে রাখো, খ্রিস্টপূর্ব ১৬ শতকে একিয়ান নামে পরিচিত গ্রিসীয় মানুষের দল তাদের আদি বাসভূমির গণ্ডি ছাড়িয়ে দক্ষিণে অগ্রসর হয়। কালক্রমে এরা মাইসিনি অধিকার থেকে সেখানেই তাদের শক্তি কেন্দ্রীভূত করে। এরপর থেকে এরা গ্রিসের ইতিহাসে মাইসিনীয় নামে পরিচিত হয়। বলা যেতে পারে ঐতিহাসিক যুগের গ্রিকরা আসলে এক মিশ্র জাতি। একিয়ান, ডুরিয়ান প্রভৃতি গ্রিকদের সংমিশ্রণের মাধ্যমে পরবর্তীকালে গ্রিক যুগের সৃষ্টি হয়েছে। খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ৮০০ সন পর্যন্ত সময়টা গ্রিসের ইতিহাসে হোমারীয় যুগ বা অন্ধকার যুগ নামে কথিত আছে। রাশেদ জিজ্ঞেস করল, এটা কি সেই হোমার যিনি গ্রিকদের দুটি বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসির রচয়িতা? সোহান বলল, ঠিক তাই। মাইসিনীয় সভ্যতার পতনের পর হোমারীয় যুগের শুরু। ইলিয়াড ও ওডিসি কিন্তু খুব বিখ্যাত দুটি মহাকাব্য। গ্রিকরা কিভাবে ট্রয় নগরী জয় করেছিল তার বর্ণনা আছে ইলিয়াডে। রাশেদ জিজ্ঞেস করল, এটা কি সুন্দরী হেলেনের কারণে ট্রয় নগরী ধ্বংস হওয়ার কাহিনী? ঠিক। কাহিনীটা মোটামুটি এই রকম। ট্রয়ের রাজা প্রায়ামের দুই পুত্র, হেক্টর ও প্যারিস। প্যারিস গ্রিক নগরী বেড়াতে যেয়ে মেনেলাউসের পত্নী হেলেনের সাথে সম্পর্ক তৈরি করে তাকে চুরি করে ট্রয় নগরীতে নিয়ে আসে। তারপর ১০ বছর যাবৎ চলে যুদ্ধ। গ্রিক বীর একিলিসের হাতে নিহত হন প্যারিসের বড় ভাই হেক্টর। তারপর একিলিসকে হত্যা করে প্যারিস, কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রিকদের হাতে পতন ঘটে ট্রয় নগরীর। হলিউডের মহাতারকা ব্র্যাড পিট অভিনীত ট্রয় মুভিটি তুমি অবশ্যই দেখবে। আর পরীক্ষায় একটা প্রশ্ন প্রায়ই আসে, তা হলো ট্রয় নগরী কোথায় অবস্থিত? উত্তর হবে তুরস্কে। তুমি লক্ষ্য করে দেখবে গ্রিসের প্রতিবেশী দেশ হচ্ছে তুরস্ক। মাঝখানে এজিয়ান সাগর দ্বারা পৃথক এই দুটি দেশ। ওসমানী খেলাফতের আমলে গ্রিস তুরস্কের অধীনে একটি পরাধীন দেশ ছিল। সে কাহিনী পরে বলবো। গ্রিক বীর ওডিসিয়াস ট্রয়ের যুদ্ধ জয়ের পর কিভাবে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে স্বদেশে ফিরলেন তার বর্ণনা আছে ওডিসি মহাকাব্যে। অন্ধকার যুগের সমাপ্তি ও ক্লাসিক্যাল যুগের শুরু। মিস্টার রাশেদ, এবার আসল গ্রিসের কাহিনী শুরু। সারা পৃথিবী যে কারণে গ্রিকদের কাছে ঋণী তা হলো গ্রিসের এই ক্লাসিক্যাল যুগের আগমনের কারণে। খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ সাল পর্যন্ত এই যুগের বিস্তৃতি। গ্রিক বীর আলেকজান্ডারের মৃত্যুর সময়কালে পর্যন্ত এই ক্লাসিক্যাল যুগ বা স্বর্ণালী যুগ শেষ হয়। জ্ঞানের প্রত্যেকটা শাখায় তারা উন্নতি করেছে। আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সূচনা করেছিল গ্রিসের মানুষজন। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে গ্রিস বলতে আলাদা স্বয়ংসম্পূর্ণ কোনো দেশ ছিল না। গ্রিসে গড়ে উঠেছিল এক একটা নগর রাষ্ট্র। সবচেয়ে শক্তিশালী দুটি নগর রাষ্ট্র ছিল অ্যাথেন্স ও স্পার্টা। স্পার্টা ছিল সামরিক শক্তিধর আর অ্যাথেন্স ছিল জ্ঞান বিজ্ঞানের আলোকময় সভ্যতা। গ্রিসের আলোকময় সভ্যতা বলতে আসলে অ্যাথেন্সকেই বোঝায়। দেখো জ্ঞানের বিভিন্ন শাখায় গ্রিকদের কেমন বিচরণ ছিল। দর্শন, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, জেনোফেন, এন্টিস্থেনিস, ডায়োজিনিস। গণিত, পিথাগোরাস, ইউক্লিড, আর্কিমিডিস। নাট্যকলা, এরিস্টোফানেস, সফোক্লিস, এসকাইলাস, ইউরিপিডিস। চিকিৎসা, হিপোক্রিটাস। ইতিহাস, হিরোডোটাস, থুকিডাইডিস। গণতন্ত্র, পেরিক্লিস। প্রত্যেকটা মনীষী আধুনিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নমস্য। দর্শনের জনক হচ্ছেন সক্রেটিস। এরিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক, আবার প্রাণীবিজ্ঞান ও যুক্তিবিদ্যার জনক। জ্যামিতি আর গণিতের ক্ষেত্রে পিথাগোরাস। আর ইউক্লিডের যে কি অবদান সে কি আর বলতে হবে। ইউক্লিড 13 খণ্ডে লিখেন এলিমেন্টারি।
চিকিৎসা বিজ্ঞানে আজও হিপোক্রেটিসের শপথ পড়ানো হয়। পৃথিবীর মানুষকে সর্বপ্রথম ইতিহাসবিদ্যা শিখিয়েছেন হিরোডোটাস ও থুকিডাইডিস। নাট্যকার সফিক্লিস লিখেছেন রাজা ইডিপাস ও আগামমেনন নাটক। সবচেয়ে প্রভাবশালী তিনজন হচ্ছেন সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল। তাদের সময়কালটা একটু জেনে রাখো। সক্রেটিস খ্রিস্টপূর্ব 470 থেকে 399, প্লেটো খ্রিস্টপূর্ব 428 থেকে 348, অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 385 থেকে 323। প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র, আর অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র। আবার গ্রিক বীর আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। জ্ঞান বিতরণের জন্য প্লেটো প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন লাইসিয়াম। বিখ্যাত বই রিপাবলিক প্লেটোর রচনা। রাশেদ, সময় করে একবার পুরো গ্রিক সভ্যতার উপর একটা বই লিখব আমি। তোমার নিয়োগ পরীক্ষার জন্য এর চেয়ে বেশি জানার দরকার নাই গ্রিক সভ্যতার সম্পর্কে। গ্রিক বনাম পার্সিক সভ্যতার দ্বন্দ্ব। গ্রিকরা যখন বহু সংখ্যক নগর রাষ্ট্র নির্মাণের কাজে লিপ্ত, তখন আজকের ইরানে পারস্য সভ্যতার একের পর এক রাজ্য জয় করে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছে। এই সাম্রাজ্য এত বড় ছিল যে তৎকালীন পরিচিত পৃথিবীর মোট জনসংখ্যা 10 কোটির মধ্যে 5 কোটির বসবাস ছিল পার্সিক সাম্রাজ্যে। বর্তমান ইরাক, ইরান, মধ্যপ্রাচ্য, তুরস্ক, মধ্য এশিয়া সহ বিশাল এলাকা ছিল পার্সিক সভ্যতার অধীন। 546 খ্রিস্টপূর্ব সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট লিডিয়া ও বেবিলন সাম্রাজ্য ধ্বংস করে গ্রিসের দিকে অগ্রসর হন। এর অল্পকাল পরেই পারস্য সম্রাট আয়োনিয়ার গ্রিক নগর রাষ্ট্রগুলোর উপর অধিকার বিস্তার করে। এশিয়া মাইনরের গ্রিক নগরসমূহ অধিকার করার পর পারস্য সম্রাট গ্রিসের মূল ভূখণ্ডের নগরসমূহকে করায়ত্ত করার জন্য উদ্যোগী হন। তবে পার্সিকদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন আয়োনিয়ার সমৃদ্ধতম গ্রিক নগর রাষ্ট্র মাইলেটাস। মাইলেটাসকে সাহায্য করার জন্য গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রসমূহ এগিয়ে আসে। গ্রিক বনাম পার্সিকদের মধ্যে প্রথম সংঘাত শুরু হয় খ্রিস্টপূর্ব 490 সালে। পারস্যের সিংহাসনে গদিনিসীন ছিলেন সাইরাসের পুত্র দারিউস। তবে এ সংঘাতের আগে পার্সিকরা আয়োনীয়দের বিদ্রোহ দমন করে গ্রিসের মূল ভূখণ্ড এবং অ্যাথেন্স দখল করার পরিকল্পনা করেন পারস্য সম্রাট দারিউস। 490 খ্রিস্টপূর্ব সালে দারিউসের এক বিশাল বাহিনী জাহাজ যুগে এশিয়ান সাগর পার হয়ে এটিকায় অবতরণ করেন। অ্যাথেন্সের সৈন্যদল তাদের বাধা দিতে অগ্রসর হলে ম্যারাথন নগরীর কাছে দুই দল পরস্পরের মুখোমুখি হয়। ম্যারাথনের যুদ্ধে অ্যাথেন্সের মাত্র 10,000 সৈন্য তাদের চেয়ে কয়েক গুণ বেশি সৈন্যের পার্সিক বাহিনীকে পরাজিত করে। 10 বছর পরে গ্রিস বনাম পার্সিকদের আর একটা যুদ্ধ হয়। ইতিমধ্যে পার্সিক সম্রাট দারিউস মারা যান। সিংহাসনে বসেন তার ছেলে জারেক্সেস। 480 খ্রিস্টপূর্বাব্দে পার্সিক বাহিনী থ্রেস এর উপকূল দিয়ে অগ্রসর হয়ে উত্তর গ্রিস পর্যন্ত অধিকার করে নেন। শক্তিশালী নৌবাহিনী দ্বারা সজ্জিত ছিল গ্রিক বাহিনী। 2 বছর ব্যাপী চলছিল এই যুদ্ধ। পার্সিকরা একের পর এক গ্রিকদের কাছে যুদ্ধে হারতে থাকে। 479 খ্রিস্টপূর্ব সালে সম্মিলিত গ্রিক বাহিনী গ্রিসে অবস্থানরত পার্সিক বাহিনীকে পরাজিত করে। এশিয়া মাইনরের উপকূলের কাছে আরেকটি নৌযুদ্ধ পার্সিক বাহিনী পরাজিত হয়। গ্রিক থেকে পার্সিকরা বিতাড়িত হবার পরও গ্রিসীয় পার্সিক যুদ্ধ আরও প্রায় 30 বছর ধরে চলছিল। এ সময়ের মধ্যে ইজিয়ান সাগরের দ্বীপগুলো থেকে পার্সিকরা বিতাড়িত হয়। শেষ পর্যন্ত পারস্যের সম্রাট সন্ধি করতে বাধ্য হন এবং গ্রিক নগরসমূহের স্বাধীনতা স্বীকার করে নেন। ইজিয়ান সাগরে পার্সিক যুদ্ধজাহাজের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। এভাবে স্বাধীনতা প্রিয় গ্রিক জাতি ক্ষুদ্র সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও সাহস ও দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে বিশাল ও একদা অপরাজয় পার্সিক শক্তিকে পরাজিত করতে পেরেছিল। গ্রিসের নতুন স্বাধীন গণতান্ত্রিক ভাবাদর্শ এবং জ্ঞান বিজ্ঞান ও মুক্ত সংস্কৃতি প্রাচ্যের স্বৈরাচারী ভাবধারার প্রভাবে কলুষিত না হয়ে স্বাধীনভাবেই বিকাশ লাভ করতে সক্ষম হয়। পেলোপনেশিয়ান যুদ্ধ। লড়াইয়ের ময়দানে এবার অ্যাথেন্স বনাম স্পার্টা।
গ্রিসীয় পার্সিক যুদ্ধ শেষ হবার অর্ধ শতাব্দী পরেই গ্রিক জগৎ আরেকটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রতিদ্বন্দ্বী দুই নগর রাষ্ট্রের বিরুদ্ধে গ্রিসের শক্তি বিনষ্ট হয়। দুইটি নগর রাষ্ট্র ছিল যথাক্রমে অ্যাথেন্স ও স্পার্টা। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং উন্নত সংস্কৃতির অধিকারী, আর স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক, রক্ষণশীল এবং অনুন্নত সংস্কৃতির অধিকারী। ফলে এই দুই রাষ্ট্রের মধ্যে পরস্পরের প্রতি মনোভাব ছিল খুবই বিদ্বেষমূলক। ২৭ বছর স্থায়ী এই যুদ্ধে অ্যাথেন্স এবং স্পার্টা উভয়েরই অপরিমেয় ক্ষতি সাধিত হয়েছিল এবং সমস্ত গ্রিক জগৎ সংকটে নিমজ্জিত হয়েছিল। ৪৩১ খ্রিস্টপূর্বাব্দে স্পার্টানরা অ্যাথেন্স আক্রমণ করলে পেলোপনেসীয় যুদ্ধ শুরু হয়। পেরিক্লিসের নেতৃত্বে অ্যাথেনীয় বাহিনী সম্মুখ যুদ্ধ এড়িয়ে নগরের দুর্গে আশ্রয় নেয়। এই যুদ্ধের বিস্তারিত বিবরণ এখানেই বলার দরকার নাই। পেলোপনেসীয় যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অ্যাথেন্স। তার কৃষককুল সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। স্পার্টানরা গ্রিক জগতের সর্বপ্রধান শক্তিতে পরিণত হলেও সে তার ভূমিকা পালন করতে পারেনি। স্পার্টা প্রায় ৩০ বছর ধরে সারা গ্রিসের উপর আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়। তারপর থিবস নগর রাষ্ট্র অ্যাথেন্সের সাথে জোট গঠন করে স্পার্টার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। স্পার্টা গ্রিক জগতের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলে। ৩৬২ খ্রিস্টপূর্বাব্দে থিবস এর প্রতিপত্তিরও অবসান হয়। পেলোপনেসীয় যুদ্ধ গ্রিক জগতের স্থিতিশীলতাকে দারুণভাবে বিপর্যস্ত করেছিল। একে একে গ্রিসের নগর রাষ্ট্রগুলো শক্তিহীন হয়ে পড়ে। অ্যাথেন্স, স্পার্টা ও থিবস। এরপরেই গ্রিসের ইতিহাসটা পাল্টে যায়। আগমন ঘটে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের। গ্রিকদের একত্রীকরণ ও দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের উত্থান। সোহান আজ দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের উত্থান নিয়ে তার বয়ান শুরু করলো। প্রথমে প্রশ্ন করল রাশেদ, এখন পর্যন্ত আমি দেখলাম তুমি গ্রিসের আলোচনা করতে গিয়ে তার নগর রাষ্ট্রের কথাই বলে যাচ্ছ। আমার প্রশ্ন হলো, আলেকজান্ডারের কখন উত্থান হলো আর তিনি কিভাবে ঐক্যবদ্ধ গ্রিসীয় সভ্যতার বিজয়ী বীর হলেন? সোহান বলল, আলেকজান্ডারের কথা আলোচনা করতে হলে আমাকে আরেকটা নগর রাষ্ট্র মেসিডনের কথা আলোচনা করতে হবে। মেসিডন রাজ্যটি গ্রিসের উত্তরে অবস্থিত। অন্যান্য নগর রাষ্ট্র অপেক্ষা মেসিডন পিছিয়ে ছিল সব দিক দিয়েই, কিন্তু মেসিডোনিয়ার রাজা ফিলিপ বিশাল বাহিনী গড়ে তোলেন। তিনি অন্যান্য নগর রাষ্ট্রসমূহকে তার আয়ত্ত এনে গ্রিক জাতিকে একত্রিত করতে চাইলেন। কেবল অ্যাথেন্স নগর রাষ্ট্রটি মেসিডোনিয়াকে বাধা দিতে চাইল, কিন্তু খ্রিস্টপূর্ব ৩৩৮ সালে মেসিডোনিয়ার হাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে অ্যাথেন্স। সম্রাট ফিলিপ গ্রিক নগর রাষ্ট্রসমূহের এক মহাসম্মেলন আহ্বান করেন এবং বিভিন্ন নগর রাষ্ট্রসমূহের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, ঐক্যবদ্ধ গ্রিকরা সুবিশাল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতিও নিতে লাগল। মেসিডোনিয়ার সম্রাট ফিলিপ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নেন। ৩৩৬ খ্রিস্টপূর্বে তার সেনাবাহিনী এশিয়া মাইনরে প্রবেশ করলে পারস্যের সাথে যুদ্ধ শুরু হয়, কিন্তু ঠিক এ সময়ে ফিলিপ গুপ্তঘাতকের হাতে নিহত হন। সম্রাট ফিলিপের পুত্র আলেকজান্ডারের বয়স তখন মাত্র ২০ বছর। ফিলিপের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়া মাত্র বিভিন্ন গ্রিক নগর রাষ্ট্র বিদ্রোহী হয়ে উঠতে চাইল। তরুণ আলেকজান্ডার কঠোর হস্তে এসব বিদ্রোহ দমন করেন। থিবস নগরকে সম্পূর্ণ ধ্বংস করে তিনি তার অধিবাসীদের দাসরূপে বিক্রি করে দেন। খ্রিস্টপূর্ব ৩৩৪ সাল থেকে আলেকজান্ডারের বিজয় অভিযান শুরু। পার্সিকদের কবল থেকে আরও কয়েকটি গ্রিক নগররাষ্ট্র উদ্ধার করেন। তারপর আলেকজান্ডার বিনা যুদ্ধে মিশর দখল করেন। মিশরের আলেকজান্দ্রিয়া নগরীটি মূলত প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার। খ্রিস্টপূর্ব ৩৩১ সালে পার্সিকদের সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হলেন আলেকজান্ডার। পারস্যের সিংহাসনে ছিলেন তৃতীয় দারিউস। আলেকজান্ডারের হাতে বিশাল পার্সিক সাম্রাজ্য একেবারে বিধ্বস্ত হয়। আজকের ইরান, তুরস্ক এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল আলেকজান্ডারের দখলে আসে। এরপর আলেকজান্ডার ভারতবর্ষ দখল করতে আসেন। খাইবার গিরিপথ দিয়ে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন। এখানে তিনি প্রাচীন ভারতীয় রাজা
পুরুকে পরাজিত করে ভারতের ভিতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তার সৈন্যরা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে পৌঁছার পর আর অগ্রসর হতে চায়নি। অনেক চেষ্টা করেও আলেকজান্ডার তার সৈনিকদের যুদ্ধে প্রবৃত্ত করতে পারলেন না। বাধ্য হয়ে খ্রিস্টপূর্ব ৩২৫ সালে তিনি তার বাহিনী নিয়ে গ্রিসের অভিমুখে ফিরে চললেন। পথিমধ্যে তিনি বেবিলনে তার বিশাল সাম্রাজ্য রাজধানী স্থাপন করতে চাইলেন, কিন্তু ৩২৩ খ্রিস্টপূর্বে মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ রোগাক্রান্ত হয়ে আলেকজান্ডার মারা যান। তার বিশ্বজয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায়। আলেকজান্ডার পরবর্তী গ্রিক। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। তার সেনাপতি সেলুকাস বর্তমান ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কের কিছু অংশ নিয়ে সেলুসিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সিরিয়ার অ্যান্টিওক ছিল সেলুসিড সাম্রাজ্যের রাজধানী। এ নগরী ছিল প্রাচীনকালের অন্যতম বৃহৎ এক বাণিজ্যিক নগরী। আলেকজান্ডারের অপর এক সেনাপতি টলেমি মিশর অধিকার করে সেখানে টলেমি রাজবংশের প্রতিষ্ঠা করেন। এ সাম্রাজ্যের রাজধানী ছিল আলেকজান্দ্রিয়া নগরী। আলেকজান্দ্রিয়া প্রাচীনকালের একটি বিখ্যাত সামুদ্রিক বন্দর ও গ্রিক সভ্যতা সংস্কৃতি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। আলেকজান্ডারের অপর এক সেনাপতি এন্টিগোনাস মেসিডোনিয়া এবং গ্রিক নগর রাষ্ট্র সমূহ করায়ত্ত করে এক সাম্রাজ্য স্থাপন করেন। অবশ্য অধিকাংশ গ্রিক রাষ্ট্রই জোট গঠন করে এবং বিদ্রোহ করে কার্যত স্বাধীন হয়ে যায়, কিন্তু এসব সাম্রাজ্য একটাও টিকেনি। বিশ্ব ইতিহাসে এরপর আগমন ঘটে রোমানদের। রোমানদের হাতে এসব সাম্রাজ্যগুলি চলে আসে, কেবল পার্সিক সাম্রাজ্য ছাড়া। সর্বজয়ী রোমানরা কখনোই পার্সিকদের বশে আনতে পারেননি। সে কাহিনী আমি পার্সিক সভ্যতার ইতিহাসে বলেছি। এখন আমরা ইউরোপের আরেক সুমহান ও পরাক্রমশালী সভ্যতা রোমানদের নিয়ে আলোচনা করব। রোমান সভ্যতা। রোম নগরীর আদি ইতিহাস ও রাজতন্ত্র। মিস্টার রাশেদ, তোমাকে আমি রোমান সভ্যতার ইতিহাস বর্ণনা করব এখন। এটা ভাবতেই শিহরিত হয়ে উঠছে আমার মন। গ্রিসীয় সভ্যতা যখন বিকাশের উচ্চস্তরে প্রবেশ করছে, তখন ভূমধ্যসাগরের মধ্য অঞ্চলে ইটালীয় উপদ্বীপকে কেন্দ্র করে আরেকটি সভ্যতার উদয় ঘটেছিল। এটাই সুবিখ্যাত রোমক সভ্যতা। পশ্চিম সভ্যতার সূচনাকারী যদি হয় গ্রিক সভ্যতা, তাহলে রোমান সভ্যতা হচ্ছে এর স্তম্ভ। আধুনিক পৃথিবী বহুদিক দিয়ে রোমানদের কাছে ঋণী। চলো আমরা কথা না বাড়িয়ে রোমানদের উৎস খোঁজার লড়াইয়ে নামি। রোমের প্রাচীন ইতিহাসে এট্রুস্কানদের এক বিশিষ্ট স্থান রয়েছে। খ্রিস্টপূর্ব ৭ম ও ৬ষ্ঠ শতাব্দীতে এট্রুস্কানরা প্রায় সমগ্র ইতালি উপদ্বীপে অধিকার প্রতিষ্ঠা করেছিল। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে বহু সংখ্যক এট্রুস্কান প্রস্তর লিপি পাওয়া গেছে, কিন্তু তাদের পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাই এট্রুস্কানদের সম্পর্কে অনেক তথ্য এখনও অজানা রয়ে গেছে। রোম নগরীর ইতিহাস বর্ণনার জন্য খ্রিস্টপূর্ব ৭৫৩ সাল অনেক গুরুত্বপূর্ণ। তবে রোম নগরী প্রতিষ্ঠার ইতিহাসে এক জনশ্রুতি আছে। নির্বাসিত দুই রাজপুত্র রেমুলাস এবং রেমাস সিংহাসন পুনরধিকার করে রোম নগরী নির্মাণ করেন। তাদেরকে এক নেকড়ে এসে দুধ পান করিয়ে দিত। বলাই বাহুল্য, এগুলো ইতিহাস নয়, গালগল্প। বিশ্বাস করা পাঠকের দায়িত্ব। রোমকে বলা হয় ৭ পাহাড়ের শহর, চিরশান্তির শহর। রোম নগরী টাইবার নদী তীরে অবস্থিত। রেমুলাস এর পর ৬ জন রাজা রাজত্ব করেন। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর শেষ ভাগে রোমের রাজতন্ত্র উৎখাত করে এক অভিজাত প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বিদেশি এট্রুস্কান শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ অসন্তোষ ও রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অনুমান করা হয়। সে যাই হোক, এসব ইতিহাস নিয়ে আমরা ঘাটাঘাটি না করি। ৫০৯ খ্রিস্টপূর্বে রাজতন্ত্র উচ্ছেদ করে রোম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান রিপাবলিক ও কার্থেজের সাথে সংগ্রাম। ৫০৯ খ্রিস্টপূর্বে রোমে যখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই ধীরে ধীরে সমগ্র ইতালীয় উপদ্বীপ বিজয় করার পরিকল্পনা করে রোম। ভূমধ্যসাগরীয় অঞ্চলের সর্ববৃহৎ শক্তিরূপে আবির্ভূত হয় রোম প্রজাতন্ত্র। সমগ্র ইতালির অধীশ্বর হওয়ার পর স্বভাবতই রোমের দৃষ্টি পড়ে উত্তর আফ্রিকার বিশাল সমৃদ্ধশালী নগরী কার্থেজের উপর।
কার্থেজ নগরীকে শুধু নগরী বললে ভুল বলা হবে। প্রকৃতপক্ষে কার্থেজ ছিল একটি বিরাট সাম্রাজ্যের অধিকারী। উত্তর আফ্রিকার তিউনিস থেকে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের মালিকানা ছিল কার্থেজের অধীনে। খ্রিস্টপূর্ব ২৬৫ থেকে ২৬৪ অব্দের মধ্যেই রোম সমগ্র ইতালির প্রভু হিসেবে আত্মপ্রকাশ করে। এই রাজনৈতিক সাফল্য রোমকে সাম্রাজ্যবাদ মনোভাবাপন্ন করে তোলে। ঠিক সে সময় ভূমধ্য সাগরের অপর পারে কার্থেজিনিয়ান সাম্রাজ্যের সাথে রোমানদের ৩টি যুদ্ধ হয়। শেষ পর্যন্ত রোমানদের হাতে কার্থেজ পরাজয় বরণ করে। কার্থেজের সাথে রোমের যুদ্ধ ছিল রোমান ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ইতিহাসে এই যুদ্ধগুলো পিউনিক যুদ্ধ নামে পরিচিত। রোমানরা কার্থেজীয়দের বলতো পিনি। পিনি শব্দটি এসেছে ফিনিশীয় শব্দ থেকে। কার্থেজ ফিনিশিয়ার উপনিবেশ ছিল বলে রোমানরা কার্থেজীয়দের ফিনিশীয় বলে মনে করত। এ কারণেই কার্থেজ যুদ্ধ পিউনিক যুদ্ধ নামে পরিচিত। প্রথম পিউনিক যুদ্ধ ২৬৪ খ্রিস্টপূর্বাব্দে রোমানদের সঙ্গে কার্থেজের যুদ্ধ বেঁধে যায়। সিসিলি দ্বীপের উপর কার্থেজীয়দের প্রভাব বিস্তার রোমানদের ঈর্ষান্বিত করে তোলে। পিউনিক যুদ্ধের এটাই হচ্ছে প্রথম কারণ। সিসিলির পশ্চিম অংশের উপর কার্থেজের নিয়ন্ত্রণ ছিল। সিসিলিতে কার্থেজের অবস্থান নিজের আধিপত্য বিস্তারের মুখে বাধা হিসেবে মনে করল রোম। এই বাধা অপসারণের জন্য কার্থেজের বিরুদ্ধে রোম যুদ্ধ শুরু করে। ২৩ বছর স্থায়ী এই যুদ্ধে রোমানরা জয়ী হয়। কার্থেজ সিসিলিতে তার সম্পদ সহ আত্মসমর্পণ করে এবং রোমানদেরকে ক্ষতিপূরণ দেয়। দ্বিতীয় পিউনিক যুদ্ধ। প্রথম পিউনিক যুদ্ধের সাফল্য রোমকে আরও আগ্রাসী করে তোলে। ১৬ বছর স্থায়ী এই যুদ্ধে প্রথম দিকে কার্থেজ ভালো অবস্থায় ছিল। কার্থেজের বিখ্যাত সেনাপতি হেনিবলের বাহিনী ইতালি লুণ্ঠন করে রোমকে কোণঠাসা করে ফেলে। কিন্তু রোমানদের দেশপ্রেমের শক্তি ও বিখ্যাত রোম সেনাপতি সিপিউ এর যোগ্য নেতৃত্বে রোম শেষ পর্যন্ত রক্ষা পায় এবং ভয়ঙ্কর ক্ষতির মুখে কার্থেজ পরাজয় মেনে নিতে বাধ্য হয়। তৃতীয় পিউনিক যুদ্ধ। খ্রিস্টপূর্ব ২ শতকের মধ্যভাগে কার্থেজের বিরুদ্ধে রোমানদের লোভের হাত পুনরায় সম্প্রসারিত হয়। এ সময় কার্থেজ তার পূর্ব সমৃদ্ধি কিছুটা ফিরিয়ে এনেছিল। রোমের সিনেট ১৪৯ খ্রিস্টপূর্বে কার্থেজের নিকট দাবি পেশ করে যে কার্থেজীয়দের মূল নগরী ছেড়ে সমুদ্র উপকূল থেকে ১০ মাইল অভ্যন্তরে গিয়ে বসবাস করতে হবে। বাণিজ্য নির্ভর একটি জাতির জন্য এ দাবি ছিল মৃত্যুর সমান। তাই কার্থেজ রোমের সিনেটের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ তৃতীয় পিউনিক যুদ্ধ বেঁধে যায়। ১৪৯ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৪৬ খ্রিস্টপূর্বাব্দ সময়কাল ব্যাপী এই যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক ও বর্বরোচিত। কার্থেজের অধিবাসীরা এক নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হয় এবং তাদের সিংহভাগ নগর থেকে বিতাড়িত হয়। বন্দী কার্থেজীয়দের দাস হিসেবে বিক্রয় করা হয়। কার্থেজ হয় রোমের একটি প্রদেশ। রাশেদ বলল, সব সাম্রাজ্যের মূল ভিত্তি তো দেখছি যুদ্ধ, হত্যা, লুণ্ঠন, দস্যুবৃত্তি ইত্যাদি। সোহান বলল, কথা পুরোপুরি সত্য। কোনো সাধু সন্ন্যাসীর পক্ষে আসলে এসব সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। যাই হোক, কার্থেজকে হারিয়ে রোম সাফল্যের স্বর্ণ শিখরে ওঠে। প্রজাতন্ত্রের শেষ যুগ ও বিখ্যাত দাস বিদ্রোহ। রাশেদ, তুমি অবশ্যই হলিউডের বিখ্যাত অভিনেতা রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর মুভিটি দেখবে। রোমান সভ্যতায় দাস বিদ্রোহ নিয়ে মুভিটি নির্মিত হয়েছে। খ্রিস্টপূর্ব ১৪৬ থেকে খ্রিস্টপূর্ব ৪৬ সাল পর্যন্ত সময়কালে রোমের ইতিহাস ছিল দ্বন্দ্ব, সংঘাত ও কলহের যুগ। তবে এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দাস বিদ্রোহ। এসব ইতিহাস পড়লে মনে হবে, আরে আগের যুগের মানুষ এত অসভ্য ছিল। এর চেয়ে বর্তমান যুগের মানুষের মধ্যে ভালোবাসা ও মায়া মমতা অনেক বেশি। প্রাচীনকালে রোম নাগরিকদের মনোরঞ্জনের জন্য মল্লযুদ্ধের ব্যবস্থা ছিল। বন্দী দাসদের মল্লযোদ্ধা হতে হতো। হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করে লোকজনকে আনন্দ দিত তারা। ফলে অনেক দাস অসহায়ের মতো বেঘরে মারা পড়ত। দক্ষ মল্লযোদ্ধা গড়ে তুলতে রোমের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কাপুয়া নামক স্থানে
এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এখানেই একজন মল্লযোদ্ধা ছিল স্পার্টাকাস। থ্রেসের অধিবাসী স্পার্টাকাসকে বন্দী করে আনা হয়েছিল। তার নেতৃত্বে কাপুয়ার শিক্ষা প্রতিষ্ঠানের মল্লযোদ্ধারা সেখান থেকে পালিয়ে গিয়ে ৭৩ খ্রিস্টপূর্বাব্দে বিদ্রোহ করে। তাদের সঙ্গে অনেক পলাতক ক্রীতদাস যোগ দিয়েছিল। রোমান শাসকদের বিরুদ্ধে ক্রীতদাসদের বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন স্পার্টাকাস। দক্ষিণ ইতালিতে স্পার্টাকাস ২ বছর তার আধিপত্য বজায় রাখেন। স্পার্টাকাসের সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হলো। তার আগমনের সংবাদে ভীত হয়ে রোমান সিনেট ক্রেসাস তার অধীনে বিরাট সৈন্যদল সমবেত করল। তারা স্পার্টাকাসের বাহিনীতে বাধা দিতে প্রস্তুত হলো। স্পার্টাকাস কিন্তু রোম আক্রমণ না করেই দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন। পথিমধ্যে রোমান বাহিনীর একটি দলের সাথে খণ্ডযুদ্ধ হয়। তাদের পরাজিত করে স্পার্টাকাস বাহিনী শেষ পর্যন্ত ইতালির সর্বদক্ষিণ পশ্চিম কোণে এসে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য ছিল সিসিলিতে গমন করা, কিন্তু জাহাজ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কাঠের বেলায় সমুদ্র পার হওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ইতিমধ্যে ক্রেসাস এর বাহিনী উপস্থিত হয়ে তাদের পথ রোধ করতে দাঁড়ালো। নিরুপায় হয়ে স্পার্টাকাস যুদ্ধে লিপ্ত হলেন রোমান বাহিনীর সাথে। অতঃপর ৭১ খ্রিস্টপূর্বাব্দে তিনি নিহত হন। স্পার্টাকাস শেষ পর্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। রোমানরা শক্তিশালী হওয়া সত্ত্বেও এই যুদ্ধে তাদের প্রচুর ক্ষতি হয়। ইতিমধ্যে সেনাপতি পম্পের নেতৃত্বে রোমানদের আরেকটি বাহিনী বলকান উপদ্বীপ থেকে এসে পৌঁছায়। তার মৃতপ্রায় আহত ক্রীতদাসদের ধরে ক্রোশবিদ্ধ করে ঝুলিয়ে রাখে। বিদ্রোহের অগ্নি যেখানে প্রথম প্রজ্বলিত হয়, সেই কাপুয়া শহর থেকে রোম পর্যন্ত বিস্তৃত রাস্তার দুধারে খুঁটি পেতে এভাবে প্রায় ৬,০০০ ক্রীতদাসকে ঝুলিয়ে দেওয়া হয় বিভীষিকা সৃষ্টির জন্য, যাতে ভবিষ্যতে আর কখনো দাস বিদ্রোহ না ঘটে। সামরিক একনায়কতন্ত্রের উদ্ভব। ক্রীতদাস প্রথার কুফলের কারণে রোমের সমাজ অর্থনীতি দুর্বিষহ হয়ে উঠেছিল। জেগে উঠেছিলেন ২ ভাই গ্রাকি ও গ্রাকাস। রোমের সিনেট ২ ভাইকেই পর্যায়ক্রমে মৃত্যুদণ্ড দেয়। দাস বিদ্রোহের পর রোম তার সাম্রাজ্যবাদী নীতি চালিয়ে যেতে লাগল। গৃহযুদ্ধের প্রথম পর্ব, মারিয়াস বনাম সুলা। খ্রিস্টপূর্ব ১১১ সালে উত্তর আফ্রিকার নুমিডিয়া রাজ্যের রাজা যুগার্থার বিরুদ্ধে রোম যুদ্ধে লিপ্ত হল। রাজ্যের নানা প্রান্তেই রোম তার সেনাবাহিনী পাঠালো বিদ্রোহ দমন করার জন্য। সামরিক নেতৃবৃন্দের মধ্যে অগ্রগণ্য মারিয়াস তার বাহিনীর সমর্থনে ক্ষমতার শীর্ষে ওঠেন। খ্রিস্টপূর্ব ৮৮ সালে সুলা রোমের কনসাস নিযুক্ত হন এবং রোম এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয়। ঠিক সেই সময়ে এশিয়া মাইনর ও গ্রিসে রোমের বিরুদ্ধে বিদ্রোহ হয়। সুলা এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রোমকে শক্তিশালী করেন। ঠিক এমন সময়ে মারিয়াস এর দল পুনরায় শক্তিশালী হয়ে ক্ষমতা দখল করেন। সুলার অধীনস্থ সৈন্যদল বিপুল বিক্রমে রোমে প্রবেশ করল এবং ইতিহাসে অতুলনীয় নারকীয় হত্যাকাণ্ডের সূচনা করল। সুলা তার বিরুদ্ধচারীদের একটি তালিকা তৈরি করে তাদের নির্মমভাবে হত্যা করার নির্দেশ দেন এবং হত্যাকারীদের পুরস্কৃত করার সংকল্প ঘোষণা করেন। ইতালি, সিসিলি, স্পেন এবং আফ্রিকাতে এভাবে লক্ষ লক্ষ নাগরিককে সুলার শত্রুরূপে চিহ্নিত করে হত্যা করা হলো। রোমের সিনেট সুলার সমস্ত কার্যকলাপকেই অনুমোদন দান করে তাকে রোমের একনায়ক রূপে বহাল করল। গৃহযুদ্ধের দ্বিতীয় পর্ব, জুলিয়াস সিজার বনাম পম্পে। আমরা এবার চলে আসলাম সর্বকালের অন্যতম সেরা রোমান সেনাপতি জুলিয়াস সিজারের কাহিনী নিয়ে। রাশেদ জিজ্ঞেস করল, তুমি জুলিয়াস সিজারকে সম্রাট বলছো না কেন? সোহান বলল, রোমের ইতিহাসটাকে তুমি প্রধানত ৩ খণ্ডে ভাগ করতে পারো। প্রথম খণ্ড হচ্ছে খ্রিস্টপূর্ব ৭৫৩ থেকে ৫০৯ সাল পর্যন্ত। সময়টা হলো এট্টুস্কানদের পরাজিত করে রোমান রাজতন্ত্রের ইতিহাস। তারপর খ্রিস্টপূর্ব ৫০৯ থেকে খ্রিস্টপূর্ব ৩১ সাল পর্যন্ত সময়টা হচ্ছে রোমান প্রজাতন্ত্র তথা অভিজাতদের শাসন। সাম্রাজ্য বলতে যেটা বোঝায় সেটা প্রথম প্রতিষ্ঠিত হয় জুলিয়াস সিজারের পালিত পুত্র অক্টোভিয়ান এর মাধ্যমে। অক্টোভিয়ানই প্রথম অগাস্টাস সিজার উপাধি নিয়ে খ্রিস্টপূর্ব ৩১ সালে রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।
তাই আমরা অক্টোভিয়ান সিজারকেই বলতে পারি প্রথম রোমান সম্রাট। তার আগে কাউকে রোমান সম্রাট বলা যায় না। যা হোক, আমরা রোমান সেনাপতি জুলিয়াস সিজারের কার্যকলাপ আলোচনা করব এখন। স্পার্টাকাসের দাস বিদ্রোহ যখন নির্মম হাতে দমন করা হচ্ছিল, ঠিক সে সময় চলছিল রোমের গৃহযুদ্ধের দ্বিতীয় পর্বের। রোমের দুই দিগ্বিজয়ী সামরিক অধিনায়ক পম্পে এবং সিজার ক্ষমতার দ্বন্দ্বে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এ সময় সিরিয়া ও প্যালেস্টাইন বিজয়ের জন্য পম্পের যথেষ্ট খ্যাতি ছিল। অপরদিকে গলের গভর্নর হিসেবে নিয়োজিত জুলিয়াস সিজার আধুনিক বেলজিয়াম ও ফ্রান্সকে রোমের সঙ্গে যুক্ত করতে গৌরবপূর্ণ সামরিক দক্ষতা প্রদর্শন করেছিলেন। সুলার পতনের পর মূলত ৭৮ খ্রিস্টপূর্বাব্দে থেকে রোমের একনায়ক হিসেবে পম্পের আত্মপ্রকাশ ঘটেছিল। তবে ৫২ খ্রিস্টপূর্বাব্দে প্রথম রোমের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করার জন্য সিনেট পম্পেকে একমাত্র কনসাল হিসেবে ক্ষমতা প্রয়োগ করার অধিকার প্রদান করেন। জুলিয়াস সিজারকে রাষ্ট্রীয় শত্রু হিসেবে ঘোষণা করা হয় এবং রাজনৈতিকভাবে তাকে ক্ষমতাহীন করার জন্য পম্পে সিনেটের এক অংশের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে পম্পে ও সিজারের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। সিজার ৪৯ খ্রিস্টাব্দে রুবিকন অতিক্রম করে রোমের দিকে যাত্রা শুরু করেন। ইতালির উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সৈন্য সমাবেশ করা হয়। ৪৮ খ্রিস্টাব্দে দুই নেতার মুখোমুখি সংঘর্ষে পম্পের পরাজয় ঘটে। কিছুকাল পরে মিশরের রাজার নিয়োজিত চরদের হাতে পম্পের মৃত্যু ঘটে। সামরিক একনায়ক জুলিয়াস সিজারের কিচ্ছা। রাশেদ, আমরা যে আজকে ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করি তা অনেকটা জুলিয়াস সিজারের অবদান। গ্রিক জ্যোতির্বিদদের সাহায্যে সিজার রোমান পঞ্জিকা সংশোধন করেন। এখানে মিশরের সৌর পঞ্জিকার অনুসরণে ৩৬৫ দিনে বছর গণনা করে প্রতি ৪ বছর অন্তর একদিন যোগ করা হতো। নাগরিকদের মধ্যে শস্য বন্টনে তিনি অমিতব্যয়িতা রোধ করার জন্য প্রকৃত দোস্তদের তালিকা তৈরি করেন। সমগ্র সাম্রাজ্য জুড়ে খাস জমি গৃহহীন নাগরিকদের মধ্যে বন্টন করা হয়। আইনের ক্ষেত্র জুলিয়াস সিজার বেশ কিছু সংস্কার আনতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব পদক্ষেপ গ্রহণের আগেই তিনি তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস কর্তৃক নিহত হন। রোম প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে ৪৬ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার প্রতিষ্ঠিত হন। শুরু থেকে রোমকে তিনি এক ব্যক্তির শাসনাধীনে পরিণত করেন। তিনি পারস্য সম্রাট দারিউসের অনুকরণে তার প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করেন। মহান আলেকজান্ডারও পারস্য প্রশাসনকে অনুসরণ করেছিলেন। রোম মুখ্যত আলেকজান্ডারের দ্বারাই প্রভাবিত হয়েছিল। জুলিয়াস সিজার বিশাল রোম সাম্রাজ্যের জনসাধারণের অবস্থার উন্নতি করার পক্ষেই এই পুনর্গঠন প্রচেষ্টা শুরু করেছিলেন। সকল রোমান ও সাম্রাজ্যে বসবাসরত জার্মান বর্বরদের পূর্ণ নাগরিকত্ব প্রদান করেন তিনি। সিনেটের প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৯০০-তে উন্নীত করেন। যদিও জুলিয়াস সিজার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তবুও রোমের প্রজাতন্ত্রীরা এক ব্যক্তির শাসনকে মানতে পারেননি। খ্রিস্টপূর্ব ৪৪ সালে প্রাচীনপন্থী অভিজাতদের ব্রুটাস এবং কেসিয়াস এর নেতৃত্বে একদল ষড়যন্ত্রকারী গোপনে জুলিয়াস সিজারকে হত্যা করে। একনায়কতন্ত্রের প্রতিভু হলেও জুলিয়াস সিজার ইতিহাসে খ্যাতিমান হয়ে আছেন। আজকের ব্রিটেন ও ফ্রান্সকে তিনি রোমান শাসনে নিয়ে এসেছিলেন। তিনি একাধারে রোমের কনসাল, রাজস্ব সচিব, বিচারক ও ধর্মীয় ক্ষেত্রে প্রধান ছিলেন। গৃহযুদ্ধের তৃতীয় পর্ব, মার্ক অ্যান্টনি ও অক্টোভিয়ান। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড রোমকে আরেকবার গৃহযুদ্ধের দিকে নিক্ষেপ করে। সিজারকে হত্যা করে ব্রুটাস ও কেসিয়াস রোমের ক্ষমতা দখলের চেষ্টা করেন, কিন্তু রোমের জনসাধারণ সিজারের মৃত্যুতে এতখানি শোকাভিভূত হয়ে পড়ে যে ব্রুটাস ও কেসিয়াস ভীত হয়ে রোম ছেড়ে পালিয়ে যান। রোমে আবারও অভিযাত্রা ক্ষমতা দখল করতে চেয়েছিল, কিন্তু জুলিয়াস সিজারের ৩ জন অনুসারীর কাছে তারা পরাজিত হয়। এই ৩ জন হলেন সিজারের দত্তক পুত্র অক্টোভিয়ান, বন্ধু মার্ক অ্যান্টনি ও লেপিডাস। ৩ জনের মিলিত শাসন ত্রয়ী শাসন নামে পরিচিত। ত্রয়ী শাসকদের প্রধান কাজ ছিল জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া। হত্যাকাণ্ডের প্রধান নায়ক ব্রুটাস ও অক্টোভিয়ান একত্রে পূর্ব দিকে অভিযানে বের হলেন।
তারা এড্রিয়াটিক সাগর পার হয়ে থ্রেসে পৌঁছলেন। সেখানে তারা ব্রুটাস ও কেসিয়াসের সাথে দেখা পেলেন। ফিলিপের যুদ্ধে ব্রুটাস ও কেসিয়াসকে তারা পরাজিত করলেন। যুদ্ধে পরাজিত হয়ে ব্রুটাস ও কেসিয়াস উভয়ে আত্মহত্যা করলেন। দৃশ্যপটে সর্বকালের সেরা সুন্দরী মিশরের রানী ক্লিওপেট্রা। ফিলিপের যুদ্ধে সাফল্য লাভের পর অক্টোভিয়ান রোমে ফিরে এলেন। অল্পকালের মধ্যে অক্টোভিয়ান সমগ্র রোমের উপর নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। রোমের শাসন থেকে লেপিডাসের পতন ঘটে। এদিকে মার্ক অ্যান্টনি গ্রিস ও এশিয়া মাইনরের দিকে অগ্রসর হলেন সেখানকার অবস্থাকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে আনার উদ্দেশ্যে। মিশরে উপস্থিত হয়ে তিনি ক্লিওপেট্রার সাক্ষাৎ পেলেন। ক্লিওপেট্রার উপাধি হল সার্পেন্ট অব দ্য নাইল বা নীল নদের সর্প। প্রাচ্যের সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে অ্যান্টনি নিজ কর্তব্য সম্পর্কে ভুলে গেলেন। দিনের পর দিন মিশরের রাজপ্রাসাদের বিলাস বেশনের মধ্যে অ্যান্টনি দিন কাটাতে লাগলো। এদিকে অ্যান্টনির শত্রুতা রোমে প্রচার করতে লাগলে অ্যান্টনি মিশরের আলেকজান্দ্রিয়া নগরীকেই রোমান সাম্রাজ্যের রাজধানীতে পরিণত করতে চান। অক্টোভিয়ান এ সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি সিনেটকে নির্দেশ দিলেন অ্যান্টনিকে প্রাচ্যের শাসনকর্তার পদ থেকে বিচ্যুত করতে। অক্টোভিয়ান এরপর অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অ্যান্টনিও যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। মিশরের সৈন্যবাহিনী অ্যান্টনিকে সম্পূর্ণভাবে সহায়তা করল। গ্রিসের পশ্চিম তীরে এন্টিয়াম নামক স্থানে উভয়ের মধ্যে বিরাট নৌযুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে বিপর্যয়ের সম্ভাবনা দেখে ক্লিওপেট্রা তার যুদ্ধজাহাজ নিয়ে পালিয়ে গেলেন। অ্যান্টনিও ক্লিওপেট্রার সাথে পালিয়ে গেলেন। পরাজিত ও বিধ্বস্ত মিশরীয় নৌবাহিনী অবশিষ্টাংশ অক্টোভিয়ান এর নিকট আত্মসমর্পণ করল। পরাজয়ের সংবাদে অ্যান্টনি ও ক্লিওপেট্রা উভয়ে আত্মহত্যা করল। মিশর এখন থেকে রোমান সাম্রাজ্যভুক্ত হল। মার্ক অ্যান্টনির মৃত্যুর পর থেকেই রোমের গৃহযুদ্ধের অবসান হল। এরই সঙ্গে অক্টোভিয়ান সিজার সমগ্র রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হন। 31 খ্রিস্টপূর্বাব্দে সিনেটের অনুমোদন নিয়ে অক্টোভিয়ান অগাস্টাস সিজার নাম নিয়ে প্রথম রোমান সম্রাট হিসেবে ক্ষমতায় আরোহণ করেন।